এবার আরেক দফা শুরু হয়। এটাকে বলা উচিত নিজস্ব খেলা। এই খেলার রচয়িতা শুধু জন জাংকুক। পুরো কেসটাকে নতুন মাত্রায় যোগ করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়েও বাইরে আগুনের শিখা জ্বালিয়ে এসেছে। সে চার দেওয়ালে আবদ্ধ, শরীরটা অতিরিক্ত মাত্রায় দুর্বল, তবুও বাইরের হাওয়া উত্তপ্ত করে ছেড়েছে। জিহোর হত্যার মামলায় একমাত্র আসামি হিসেবে ধরা হয়েছে রানীকে। রানীর সমস্ত কার্যকলাপ তারই আন্ডারে কাজ করা কিছু গুপ্তচর বলেছে। সমুদ্রের তীরে ভুলিয়ে ভালিয়ে জিওকে জলের কাছে নিয়ে আসে। সেখানে মিথ্যা প্রলোভন দেখিয়ে জিওকে স্রোতের কাছে ছেড়ে দেয়। সমুদ্র এক ঝাপটায় নিজের অতল স্পর্শী বুকে টেনে নেয়। বাকিটা সবার জানার কথা। সমুদ্র কাউকে একবার টেনে নিলে সুস্থ সমেত ছাড়ে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো রানী তাই নিজের বাড়িতে নেই। ভাইয়ের পাশাপাশি সেও আজ নিরুদ্দেশ, পলাতক। রাতারাতি দুটো মানুষ যেন গায়েব হয়ে গেল। নিরাপত্তা বাহিনী তাদের সন্ধান খুঁজে পাচ্ছে না। এভাবে দুটো জীবন্ত মানুষ কি সত্যি সত্যি অদৃশ্য হতে পারে? কোনো জাদু বিদ্যায় ছুমন্ত্র বলে এভাবেও কি তারা হারাতে পারে? নাকি এখানে কিছু সাংঘাতিক সত্য লুকিয়ে আছে, যেটা এমন কিছু যা শুনলে মানুষ ভয়ে আটকে উঠবে? বিষয়টা কেমন যেন অদ্ভুত, কেমন যেন অস্বাভাবিক। টানা 3 দিন ধরে বিভিন্ন স্থানে স্থানে খুঁজলো তারা, অথচ চিহ্ন পর্যন্ত নেই। খবরের কাগজ পড়ে ভয় পেল জনু। দুটো মানুষের ঘুম শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। মন যা বলছে তা কি ঠিক? সত্যি কি? জনু ভয় কাতরে দৃষ্টি তুলে আয়নের দিকে তাকালো। বদ্ধ দরজার দিকে তাকিয়ে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওর অবচেতন মনটা বারবার বলছে কাজটা একজন ব্যক্তি করেছে। অস্ফুট সুরে আমতা আমতা করে বলল, জাংকুক ভাইয়া। দেখার জন্য আর তর্স হয়েছে না, অপেক্ষা মানছে না, ধৈর্য কুলাচ্ছে না। জাংকুককে দেখার জন্য আকুলি বিকুলি করছে দে। কখন একটুখানি দেখা মিলবে, কখন দু চোখের তৃষ্ণা মিটবে, কখন হাতে হাত রেখে মুঠোয় চেপে চুমু খাবে। মুখটার মধ্যে কতটুকু আঘাত লেগেছে, কোথায় ক্ষত লেগেছে, কতখানি কেটেছে ওনার। যদি ঠোঁটের আশেপাশে কোথাও আঘাত লেগে অসংখ্য চুমু খাবে তে। যদি মাথায় প্রচণ্ড ব্যথা হয় তবে বুকে চেপে আদর করবেও। প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাকে সেবার মধ্যে আবদ্ধ করবে। যখন নার্স এসে বলবে আপনি ভিতরে যান, স্যার ডাকছেন, তখন কেমন অনুভূতি হবে? গা ছমছম করবে? কেমন শিহরণে মৃদু মৃদু কেঁপে উঠবে? কেমন লাগবে ওর? শরীরটার মধ্যে দমকা হাওয়ার মতো শিরশির ভাব হবে। এই অপেক্ষায় থাকাটা এক প্রকার আনন্দ, এক না বলা সুখের মতো। অপেক্ষার পর 2 চোখ ভরে যখন দেখার সুযোগ মিলবে, তখন আত্মা প্রাণে অন্তরে চাঞ্চল্যকর অনুভূতি জাগ্রত হবে। জাংকুককে আরও আকণ্ঠরূপে পাওয়ার, বোঝার, ভালোবাসার আকাঙ্ক্ষায় বশীভূত হবে। মনে মনে এসব ভাবতে ভাবতে চোখ দুটো খুলল সে। দেখতে পেল বেসিনের আয়নায় শুকনো মলিন মুখটা। এই কদিনে টেনশনে আর ধকলে ম্লান হয়ে গেছে। চোখের সাদা অংশটা লাল হয়ে গেছে। গত রাতে ঘুম হয়নি। রাত জেগে জেগে বইয়ের পাতায় বুট থেকেছে। যদি এই অবস্থায় উনি দেখেন তাহলে কি ভীষণ চটে যাবেন? মুখ ঘুরিয়ে রাগ দেখাবেন? মুখ ভার করে গম্ভীর সুরে বলবেন তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। কি করেছো নিজের? এই জন্য তোমাকে একা ছাড়ি না। আজ আইসিইউ এর 5ম দিন চলছে। পুরো 5টা দিন দেখতে দেখতে চলে গেছে। প্রতিদিন ভোর সকালে ওঠা, স্নান করা, হালকা খাবার খাওয়া, হাসপাতালের দিকে যাওয়া, সেখানে পৌঁছে অপেক্ষায় থাকা, পরিশেষে তিক্ত মুখে রাত 9টায় কোয়ার্টারে ফেরা। মানুষটার দেখা মিলল না। বিগত 3 দিন ধরে শরীরের উপর ঝড় বয়ে গেছে। রাত জেগে পড়াটা খুব কষ্টের, তবুও ঝুঁকি পোহাতে হয়েছে। তে আয়নার দিকে তাকিয়ে নির্লিপ্ত সুরে বলল 5 দিন কেটে গেছে তে, সময়টা কেটে গেছে তোর। নিজেকে খুব হেলা করেছিস, খুব কষ্ট দিয়েছিস, আর দিস না। চোখ দুটো মুছে নিজেকে প্রস্তুত কর। তোর এই অবস্থা দেখলে উনি খুব রাগ করবেন। তুই তো জানিস পরিস্থিতিটা কেমন ছিল। আর চিন্তা করিস না, যতটুকু পারিস ততটুকুই পরীক্ষার খাতায় তুলে দিবি। মন খারাপ করিস না, মন খারাপ করিস না। তুই আগের মতো দুর্বল নেই। আজ তো ওনার সাথে দেখা করবি, তাই না?
পুরো 5 দিন পর দেখা করবি। মনে ভরসা রাখতে আশ্বাসের দীপটাকে জ্বালিয়ে দে। মুঠোভর্তি জল নিয়ে মুখ ভেজালো সে। ট্যাপটা বন্ধ করে আয়নার দিকে তাকালো। মুচকি হাসি দিয়ে আপন সুরে বলল, সময়টা বদলাচ্ছে আমার, বদলে গেছে আমার চিন্তাও। একদিন আমি দুর্বল হয়ে চললেও আজ আমি যথেষ্ট কঠোর। শুকরিয়া করছি তাদের যারা আমায় ঠকিয়ে গেছে, ধন্যবাদ দিচ্ছি তাদের যারা আমাকে আপাদমস্তক অপদস্থ করে গেছে। মুচকি হাসছি তাকে পেয়ে যে আমার জীবনটা ধন্য করেছে। ফাইল হাতেতে বেরিয়ে গেল। পরনে ছিল আকাশি রঙের শাড়ি, সাদা ব্লাউজের স্লিভটা কোনোই পর্যন্ত। চুলের গোছা সুন্দর করে আঁচড়ে মাথার ডান দিকে সিঁথি কেটেছে। বাঁ দিক বরাবর লম্বা বেনি করে বুকের বাঁ পাশটায় ঝুলিয়ে রেখেছে। সাদামাটা ভূষণে আধা ঘন্টার ভিতরে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে গেল। ভিড় জমাট গেটটার কাছে স্থির হলো তে। ডান হাতে ফাইল, বাঁ হাতের মুঠোতে আঁচল ধরা, চোখের চাহনিটা গেটের দিকে নিবদ্ধ। আজ উনি সুস্থ থাকলে হয়তো গেটের কাছে এসে সেই ছেড়ে যেত। হাসি মুখে ভরসার হাতটা কাঁধে রাখতো, কানে কানে নিচু সুরে বলতো, ভয় নেই, আমি আছি, আমি জানি তুমি কনফিডেন্সের সাথে পারবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ তুমি পাশে নেই। চোখের পাতা বন্ধ করে নিঃশ্বাস ছাড়লতে আঁচলটা ছেড়ে গেটের দিকে এগোতে পিছন থেকে সুবিন চেঁচিয়ে উঠল, অল দ্য বেস্ট ভাবি, একদম নার্ভাস হওয়া যাবে না, সব কিছু ঠান্ডা মাথায় লিখতে হবে, আমি বাইরেই আছি, বেস্ট অফ লাক। সুবিন মিষ্টি হাসি দিয়ে থেকে উৎসাহ দিল। দূর থেকে বুড়ো আঙুল উঁচিয়ে শুভকামনা জানালো। তে হাতছানি দিয়ে বিদায় দিয়ে ভিতরে প্রবেশ করলো। অসংখ্য পরীক্ষার্থীর মাঝে মিলেমিশে গেল তে। আকাশি রঙের শাড়িটা দৃষ্টির সীমার বাইরে চলে গেল। বহুদিন পর শহরের মাটিতে পা রাখলেন। কান জ্বালা করা ঠন শুনতে পেলেন। চোখের সামনে ব্যস্ত সড়কে গাড়ির প্রতিযোগিতা দেখলেন। এরপর দৃষ্টি ঘুরিয়ে বিশাল বড় হাসপাতালটা দেখতে পেলেন। বয়সটা যেমন বেড়েছে তেমনি অনেক কিছুই বদলে গেছে। কেন জানি শহরে আসলে দম বন্ধ লাগে। ভিড়ের মাঝে মনে আনজান করে। মানুষ দেখলে মনে হয় পাথর। বড় বউ মাথায় ঘোমটা টেনে নিল। হাতে থাকা ছোট্ট বাটন ফোনটা টিপে কানে চাপলো। কিছুক্ষণ অপেক্ষা করতেই কারোর উদ্দেশ্যে বলল, হ্যাঁ বাবা, এসে গেছি। কি বললে? 4 তলা? আচ্ছা বাবা, আচ্ছা, রাখছি তাহলে, আমি আসছি। এরপর কয়টা কেটে গাড়ির দিকে ফিরল। রোজ, জেনি, সেলিনা কথাগুলো শুনে তারাও নেমে পড়ল। গ্রাম থেকে লম্বা জার্নি করে পৌঁছেছে সবাই। জিমের অবস্থা, জাঁকুকের কথা, তের খবর শুনে কেউ এক মুহূর্ত থাকতে পারেনি। এরপর গাড়ির ভাড়া মিটিয়ে তারা 4র্থ তলায় পৌঁছালো। আইসিইউ রুমটার কাছাকাছি দলবদ্ধ সবাইকে দেখে বিনয় হাসি দিল বড় বউ। যেই ওনার দৃষ্টিটা চেয়ারে বসা জিনের দিকে পড়ল, অমনি হাসিটা শূন্যে মিলিয়ে পাণ্ডুর মতো হয়ে গেল। কোনো এক জাদু বলে বড় বউ অশ্রুসিক্ত হয়ে জিনের কাছে ছুটে গেল। জিন স্থির হয়ে রইল। বড় বউকে দেখতে পেয়ে 2 হাতে জড়িয়ে নিঃশব্দে ভেঙে পড়ল। বড় বউয়ের কাঁধে কপাল ঠেকিয়ে হু করে কাঁদতে লাগলো। এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝবে। এই মর্ম বেদনা শুধু মায়ের বুকে বিদ্যমান। জিনের পিঠে সান্ত্বনার হাত বুলিয়ে বড় বউ নরম হলো। আশ্বস্ত বাণী ছেড়ে বলল, শান্ত হন, আর কান্না করবেন না। এই দেখেন, দেখেন না, আমরা সবাই তো এসে গেছি, কেউ বাদ নেই, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। জিন কিছুক্ষণ নাক টেনে এরপর বড় বউকে ছেড়ে দিল। চোখের উপর ওড়না চেপে 2 চোখ মুছে নিল। বড় বউয়ের দিকে সরল হাসিতে কুশল বিনিময় সেরে স্বাভাবিক হলো সে। রোজ, জেনি, আয়ুদের সাথে কথায় মেতে উঠল। হাসপাতালের নির্জীব অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। জিমের অবস্থা আগের চেয়ে সুস্থ বলে আজ তার সেলাই খোলার কথা। তখন জেনি রোজের উদ্দেশ্যে বলল, দেখলে বুবু, দেখলে, তে যে আহাম্মকের ঢেকি, গাধির গাধি। এবার কিন্তু হাতে হাতে প্রমাণ পেলাম। যে জায়গায় ওর বাবুটা নিয়ে আমরা হইচই করতাম, সেখানে জিমিন বাবুর বাবু এসে হাগুমতো করেছে। কবে যে এই গাধিটার সুবুদ্ধি হবে? রোজ বুড়ো দুটো কুচকে জেনির মাথায় কষিয়ে একটা চাটি মারলো। বেশি বকবক করার স্বভাবটা জেনির এখনো যায়নি।
অথচ কয়দিন পর ওর বিয়ে, তাও আবার এলাকার গণ্যমান্য হুজুরের সাথে। ওর বাবু ওর চিন্তা, তোর এত জ্বলছে কেন? ভুলভাল জায়গায় ভুলভাল বকিস না, চুপ থাক। তোমার ওই ঘটনাটা মনে আছে? রান্নাঘরের ঘটনা, দুজনের চুলার ধারে ছিল। এরপর ভাইয়া রাজার মতো কোলে নিল, ওকে কোলে নিয়ে দরজায় খিল দিল। মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, কিন্তু তোর ছাবলামির জন্য তোকে কষে একটা চাটি মারবো। রোজের শক্ত মুখে জেনি নিমেষেই চুপসে গেল। এদিকে একটু পরেই খবর এলো জাংকুককে আইসিইউ থেকে শিফট করে নর্মাল কেবিনে পাঠানো হচ্ছে। অবস্থা এখন উন্নতির দিকে এবং শরীরের দুর্বলতা বেশ খানিকটা সেরে উঠেছে। ঠিক আধ ঘন্টার ভিতরে বিশাল বড় কেবিনে জাংকুককে পাঠানো হলো। সেখানে নিরাপত্তার জন্য দরজার বাইরে দুজন অস্ত্রধারী গার্ড লাগানো হলো। কিছুক্ষণ পর পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হলো। সবার আগে জিন ছেলেকে ওই অবস্থায় দেখে চিৎকার দিতে গিয়েও মুখে কাপড় চেপে দিল। এরপর ছেলের বুকে পরম মমতায় হাত রাখলো জিন। আদ্র কণ্ঠে বলল, তোর ওপর কখনো জুলুম করবো না জাংকুক। তুই যা চাস, যেভাবে চাস ওভাবেই কর। তোর কোনো কিছুতে আমি অমত করব না। শুধু নিজের বিপদ ডেকে আমার কলিজায় ছুরি বসাস না বাবা। তোর এই অবস্থা দেখলে আমার কলিজা বেরিয়ে যায়। আমাকে মাফ কর বাপ, আর সহ্য করতে পারবো না আমি। মায়ের অবস্থা দেখে মুচকে হাসলো জাংকুক। কোনো জবাব দিল না সে। মাকে বোঝানোর মতো ভাষা এই মুহূর্তে নেই। একে একে কেবিনের ভিতর সবাইকে দেখতে পেল সে। বড় বউ ভেজা চোখের চাহনি দেখে কয়েক মুহূর্ত নির্বিকার চেয়ে থাকলো। পুরো বেড ঘিরে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। এরপর ডানে বামে দৃষ্টি ঘুরিয়ে নির্দিষ্ট একজনকে খুঁজতে লাগলো। এরপর মায়ের দিকে দৃষ্টি ফেলে দুর্বল কণ্ঠে বলল, ও কোথায়? জিন কথার মানেটা বুঝলো। বোঝার পরও অবুঝের মতো অভিনয় করে বলল, কার কথা বলছিস? কে কোথায়? সবাই তো এখানে আছে। জিনের কথা শুনে বেয়াক্কেলের মতো জাংকুক তাকালো। অন্যদিকে বাকিরা মুখ চেপে হাসছে। কোনো মতে হাসি আটকে শান্ত স্বাভাবিক দেখে যাচ্ছে। জাংকুক একদম ভনিতা না করে জিজ্ঞেস করলো, আমার বউ কোথায়? এবার অকপটে বলা দেখে সবাই হু হু করে হেসে ফেললো। পুরো কেবিন জুড়ে হাসির ফোয়ারা দিক দিগন্তে ছড়িয়ে যাচ্ছে। কেউ কেউ হাসি থামাতে গিয়ে আবার হেসে ফেলছে, কিন্তু কেউই জাংকুকে উত্তর দিচ্ছে না। জাংকুক চোখ খাটো করে গরম চোখে তাকালো। সবার এই হাসির চেয়ে তেকে নিয়ে ভাবনা হচ্ছে তার। ও কি রাগ করলো? ওর কথা রাখেনি বলে অভিমান করে চলে গেছে? পেট ফাটা হাসি থামিয়ে আইরিন ভাইয়ের পাশে বসলো। হাসি থামিয়ে শান্ত সুরে বলল, টেনশন করো না ভাইয়া, ভাবি এক্সাম দিতে গিয়েছে। আজ থেকে ভাবির এক্সাম শুরু, তাই সে সেন্টারে আছে। 2 ঘন্টা পরই এসে যাবে। ততক্ষণ একটু অপেক্ষা করো, আমরা যাই। তে ফাইলটা নিয়ে হাসপাতালে ঢুকলো। 4র্থ ফ্লোরে এসে শুনলো জাংকুক এখানে নেই। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। কি বলে নেই মানে? এরপর জানতে পারে জাংকুক এখন 3য় ফ্লোরে নর্মাল কেবিনে। সবাই সেখানে গিয়ে দেখা করে ফেলেছে। তবে কিছুক্ষণ আগে ভিজিটিং আওয়ার শেষ, তাই আর ঢুকতে দেওয়া হবে না। তে কথাগুলো শুনতে শুনতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। লিফট ধরে নামলো না, সে দেখা করবে, যে করেই হোক দেখা করবে। সবাই যেখানে দেখা করেছে সেখানে ওর বেলায় শেষ কেন? 3য় তলায় এসে হাঁপাতে হাঁপাতে কেবিনটার কাছে আসলো। সবাই সেখানে হাসি মুখে বসে আছে। 1 টাইম কাপে চা খাচ্ছে সবাই। তেকে অপ্রতিভ অবস্থায় দেখে সবাই চা খাওয়া থামিয়ে দিল। তেকে কিছু বলবে তার আগে তে অস্থিরভাবে বলল, আমি যাব, আমি ভিতরে যাব। ভিতরে কে আছে? সুকা ভাইয়া, নার্স নাকি ডাক্তার? কেউ কি আছে? ডেকে বলুন না, আমি দেখা করতে চাই। সুগা কেবল চায়ের চুমুক দিচ্ছিল। তের এমন অবস্থা দেখে বলে উঠল, ভাবি কাম ডাউন, একটু বসুন, একটু জিরিয়ে নিন, আমি ডাক্তারের সাথে কথা বলছি। তে অপেক্ষা করতে রাজি নয়, সে এখনই দেখা করতে চায়। ওর কপাল মুখ গলা ঘেমে একাকার, মুখটা রক্তিম হয়ে গেছে। তেকে এমন অবস্থায় দেখে সুগা আর বাক্য ব্যয় করলো না। ওকে আশ্বস্ত করে ডাক্তারের সাথে কথা বলতে চলে গেল। বড় বউ ওকে ঠান্ডা করতে লাগলো, নিজের আঁচল দিয়ে সমস্ত ঘাম মুছিয়ে দিল। সেলিনা জলের বোতল এগিয়ে দিয়ে তাকে জল খাওয়ালো। তাকে শান্ত করে স্থির করে
কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। একটু পরে ভিতর থেকে একজন ডাক্তার এসে জানালো, এখন আসতে পারেন, সমস্যা নেই, স্যার এখন ঘুমাননি, আপনি ভিতরে যেতে পারেন। দুরু দুরু পায়ে কেবিনটার কাছে গেল তে। ডাক্তারটা প্রাইভেসির জন্য বাইরে বেরিয়ে গেল। ডান হাতে দরজার হ্যান্ডেলটা ধরে মোচড় দিল। এরপর ক্যাচ করে প্রশস্ত দরজাটা খুলে গেল। বুকের ভিতরটা ধুকপুক গতিতে চলছে, শরীরটা ঠান্ডা হয়ে আসছে। চোখের দৃষ্টি পরিষ্কার মেঝেতে রেখে পা বাড়ল সে। রুমটায় ঢুকে যেতেই দরজার হ্যান্ডেলটা ছেড়ে দিল। ভারী দরজাটা আপনা আপনি বন্ধ হতে লাগলো। তে তখনও নত চোখে তাকিয়ে আছে। চোখ তুলে বেডের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। সুস্থ একটা মানুষকে বিদায় দিয়েছিল, তার করুণ অবস্থা কিভাবে সহ্য করবে? এই তে, আকুল ভরা কণ্ঠে ডেকে উঠল জাংকুক। অপেক্ষা, প্রতীক্ষা, আশায় থাকা অভিব্যক্তিগুলো তার দুর্বল কণ্ঠে ফুটে উঠল। আদর মাখা কাতর মিশ্রিত ডাকটা শুনে তে রুখে থাকতে পারল না। ফ্লোর থেকে ঝাপসা দৃষ্টি তুলে বেডের দিকে চাইলো। চোখের চোখ পড়তেই ঠোঁট উল্টে ফাইলটা ছেড়ে দিল তে। দুই হাতে মুখ ঢেকে ফ্লোরে বসে পড়ল। যেটুকু মনোবল নিয়ে চোখ তোলার সাহস দেখেছিল, সব শেষ, সব নিঃশেষ। পুরো 5 দিনের যন্ত্রণাটাকে মুক্ত করল তে। সকলের কাছে নীরব থেকে থেকে যেই যন্ত্রণা কাউকে বুঝতে দেয়নি, সেই দগদগে হৃদয়ের একাকী চিৎকার নিজের ভিতরে সংগোপনে রেখেছিল, সেই গোপন কুঠি প্রতিটা মর্মর বেদনা আজ খুলে দিল তে। শীততাপ নিয়ন্ত্রণ, 4 দেওয়ালের মাঝে ওই অজস্র নীরবতা 4 ধারকে বিদীর্ণ করে দিল। হাওমাও করে কাঁদতে আর্দ্র সুরেতে বলল, আপনি আমার কথা রাখলেন না, কোনো কথা শুনলেন না। আমি কি করব, কোথায় যাব? আপনাকে সুস্থভাবে ছেড়েছিলাম, কি হাল করে আমার সামনে আসলেন? কি হাল করেছেন এটা? মাথায় সেলাই লাগিয়ে শুয়ে আছেন, হাতে সেলাইন। আমি এসব কিভাবে দেখব? নিরুত্তর মুখে জাংকুক তাকিয়ে রইল। ইচ্ছে করছে এক্ষুনি থেকে কোলে তুলে বুকে আবদ্ধ করতে, ওর গালে ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে খুব করে বলতে, তুমি শান্ত হতে, কেঁদো না, দেখো আমি সুস্থ। তোমাকে কতটা শক্ত করে জড়িয়ে ধরেছি, নয়তো এতখানি শক্তি কোথায় পেলাম? আমার কিচ্ছু হয়নি তে, কিচ্ছু হয়নি। দেখো, এই তো সামান্য একটু ইনজুরি হয়েছে, এটা কিছুদিনের ভেতরে সেরে যাবে। কথাগুলো ঠোঁটের কাছে এসেও বেরোলো না। জাংকুক কিছুই বলতে পারলো না। দুর্বলতার কাছে জোর খাটিয়ে আকুল সুরে ডাকলো, আমার কাছে এসো, আমি তো উঠতেই পারছি না। কথাটা বলতে গিয়ে চোখ খিচুনি দিল জাংকুক। সেলাইয়ের জায়গাটায় চিনচিন করে উঠল। ব্যথাটা প্রশমনের জন্য খুব ধীর গতিতে নিঃশ্বাস নিতেই কানে সূক্ষ্ম শব্দ পেল। চোখ মেলার পূর্বেই ডান গালটায় তপ্ত আঙুলের ছোঁয়া অনুভব করলো। খুব মোলায়েম স্পর্শে গাল ছুঁয়ে দিচ্ছে। জাংকুক কোমল হাতটাকে ঠোঁটে ছোঁয়ানোর জন্য বদ্ধ চোখে মুখটা ডানে ফেরালো। হাতের নরম গরম তালুতে 2 ঠোঁট প্রগাঢ়ভাবে চেপে দিল। কিছু সময় ওভাবে কাটলো জাংকুকের। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো তে পাশে বসে রক্তিম চক্ষু মেলে চুপ করে আছে। ফোলা ফোলা চোখের কোটরে 1 স্তূপ নোনা জল সামান্য টোকাতে পড়ার জন্য প্রস্তুত। জাংকুক ব্যান্ডেজ মোড়ানো হাতটা কম্পনরত অবস্থায় উপরে তুলল। তের গাল ধরে মুখটা নামিয়ে ওর কপালে স্পর্শ করলো। নিচু সুরে বলল, জ্বর বাঁধিয়েছ তাই না? তে কিছুক্ষণ তাকিয়ে থেকে হ্যাঁ সূচকে মাথা নাড়ালো। আস্তে করে বলল, সেদিনের মতো সরিয়ে দেবেন? জাংকুক ওর আবদার শুনে হাসলো। মাথার যন্ত্রণা ভুলে দুষ্টু ঠোঁটে বলল, এখনই চলে এসো, আমার চাদরের নিচে ঢুকে পড়ো। তে এভাবে অকপটে বলা কথা দেখে লজ্জা মিশ্রিত চোখে ঈষৎ হেসে ফেলল। চোখ নিচু করে বলল, মাথায় সেলাই লাগিয়ে পা একটা ভেঙে এখন অসভ্যতামি করছেন? জাংকুক ঠোঁট দুটো প্রসার করে ঝলমলে হাসি দিল। ওর হাতটা টেনে উন্মুক্ত বুকে চেপে ধরল। চোখ বন্ধ করে নিচু সুরে বলল, তোমাকে আমি যেতে দেব না, তুমি আমার কাছে থাকছো। আমার এই সিঙ্গেল বেডে তুমি শোবে, আমার পাশে। জুতো খুলে ওঠো, 2 ঘন্টা তোমার বুকে ঘুমাতে চাই। একটু শান্তি চাইছে তে, দরজাটা লক করে এসো।